দুপুর 2:30। নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনের কাচের জানালায় মে মাসের রোদ পড়ে চিকচিক করছে, বাইরে গরম, ভেতরে এসির ঠান্ডা। টেবিলে লাঞ্চের গন্ধ এখনো হালকা লেগে আছে, রুটি, ডাল, পনির, একটু জিরার গন্ধ। নরেন্দ্র মোদী কেদারায় হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। শরীর বিশ্রাম চাইছে, কিন্তু রাষ্ট্রের হিসাব নিকাশে ডুবে থাকা মানুষের ঘুম কি এত সহজে আসে? চোখ বন্ধ করলে একটা মুখ ভেসে ওঠে, শেখ হাসিনা। দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে যে সমীকরণে রাখা হয়েছিল, সেই সমীকরণের সবচেয়ে নির্ভরযোগ্য মুখ। দিল্লির কূটনৈতিক ঘরে অনেকেই বিশ্বাস করত ঢাকার দরজা খুলতে খুব বেশি চাবি লাগে না। সীমান্তে চাপ, নদীর পানি, বাণিজ্যের হিসাব, নিরাপত্তার ভাষা সবকিছু এক ধরনের পরিচিত নরমতায় এগোবে। বাংলাদেশ থাকবে বন্ধু, কিন্তু এমন বন্ধু যার কণ্ঠস্বর খুব বেশি উঁচু হবে না। মোদি জানতেন শেখ হাসিনা থাকলে এই নীরব আরামটা টিকে থাকত। দক্ষিণের বদ্বীপটা ঠিকই স্বাধীন রাষ্ট্র, কিন্তু দিল্লির চোখে সেটি ছিল অনেকটা পেছনের উঠোনের মতো, যেখানে দরজা আছে, পতাকা আছে, জাতীয় সঙ্গীত আছে, কিন্তু সিদ্ধান্তের বাতাস অনেক সময় উত্তর দিক থেকেই বইত। কিন্তু ইতিহাস মাঝে মাঝে কাচের জানালা ভেঙে ঘরে ঢুকে পড়ে। শেখ হাসিনা নেই। এই একটি বাক্যই দিল্লির দুপুরকে অস্থির করে তুলেছে। মোদি কাঁধ বদলাচ্ছেন, চোখ বন্ধ রাখলেন, কিন্তু শান্তি এলো না। এবার আরেকটি মুখ ভেসে উঠল, তারেক রহমান। তারেক রহমান বুঝেছেন জনগণের বুকের ভেতর এখন অন্য শব্দ বাজে। মানুষ আর শুধু উন্নয়নের গল্প শুনে চুপ থাকতে চায় না, মানুষ জানতে চায় দেশের মেরুদণ্ড কোথায়, আকাশের পাহারা কার হাতে, সীমান্তে রক্ত ঝরলে রাষ্ট্রের কণ্ঠস্বর কেন কাঁপে, আর কেন বাংলাদেশ বারবার শুধু কিনবে কিন্তু বানাতে শিখবে না। এই প্রশ্নগুলোই দিল্লিকে অস্বস্তিতে ফেলে, কারণ যে বাংলাদেশ শুধু অস্ত্র কিনে তাকে চাপ দেওয়া সহজ, কিন্তু যে বাংলাদেশ নিজের প্রতিরক্ষা শিল্প গড়তে শুরু করে তাকে হিসাবের খাতায় নতুন করে লিখতে হয়। ঢাকার বাইরে কোনো এক শিল্পাঞ্চলে তখনও আলো চলছে, বড় ফটক বন্ধ, টিনের চালে গরম জমে আছে, ভেতরে ফ্যান ঘুরছে, তবু ঘাম থামছে না। কয়েকজন তরুণ প্রকৌশলী নীরবে কাজ করছে। তাদের সামনে ধাতুর নমুনা, নকশা, মাপজোকের খাতা, কম্পিউটারের নীল আলো। বাইরে হঠাৎ বাতাস উঠলে টিনের চাল কেঁপে ওঠে। একজন মাথা তুলে তাকায়, দূরে বিদ্যুৎ চমকায়, তারপর সে আবার কাজে ঝুঁকে পড়ে। এই ছেলেদের কেউ চেনে না, এদের পোস্টার নেই, মিছিল নেই, টকশো নেই, অথচ হয়তো এই নীরব হাতগুলোই একদিন বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের প্রথম সত্যিকারের বাক্য লিখবে। মিসাইল বানানো মানে শুধু আগুন ছোড়া নয়, রাডার বসানো মানে শুধু ঘুরতে থাকা যন্ত্র নয়। গাইডেন্স সিস্টেম, প্রপালশন, ম্যাটেরিয়াল সায়েন্স, এসব কঠিন শব্দের ভেতর লুকিয়ে আছে খুব সাধারণ এক স্বপ্ন, নিজের ঘর নিজের হাতে পাহারা দেওয়ার স্বপ্ন। তারেক রহমানের রাজনীতির ভেতরে এই স্বপ্নটি এখন ধীরে ধীরে জায়গা নিচ্ছে। তিনি জানেন ভারতকে অস্বীকার করে বাংলাদেশ চলবে না, প্রতিবেশী বদলানো যায় না, নদী বদলানো যায় না, সীমান্ত সরানো যায় না, কিন্তু মাথা নত করে সম্পর্ক রাখাও কোনো স্বাধীন রাষ্ট্রের নিয়ম হতে পারে না। বন্ধুত্ব থাকবে কিন্তু ভয়ের ওপর নয়, সহযোগিতা থাকবে কিন্তু হুকুমের ওপর নয়, কূটনীতি থাকবে কিন্তু আত্মসম্মান বোধ বন্ধক রেখে নয়। আর ঠিক এই জায়গাতেই প্রতিরক্ষা শিল্প গড়ে ওঠে রাজনীতির গভীর ভাষা। একটি দেশ যখন শুধু বাজার থেকে অস্ত্র কেনে তখন তার হাতে শক্তি আসে, কিন্তু একটি দেশ যখন অস্ত্রের ভেতরের বিদ্যা শিখতে শুরু করে তখন তার মেরুদণ্ডে শক্তি আসে। বাংলাদেশের প্রতিরক্ষা আলোচনায় অনেক সময় একটি সহজ প্রশ্ন বড় হয়ে ওঠে, কোন অস্ত্র কিনবো, কোন যুদ্ধ বিমান আনবো, কোন মিসাইল আনবো, কোন রাডার বসাবো। প্রশ্নগুলো দরকার কিন্তু অসম্পূর্ণ, কারণ একটি অস্ত্র ব্যবস্থা তখনই শক্তি হয়ে ওঠে যখন রাষ্ট্র তার পেছনের জ্ঞান, রক্ষণাবেক্ষণ, আপগ্রেড, মেরামত, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে। অন্যথায় অস্ত্র থাকে কিন্তু তার আত্মা থাকে অন্যের কাছে, যন্ত্র থাকে কিন্তু তার ভবিষ্যৎ থাকে বিদেশি সরবরাহকারীর ফাইলে। ধরা যাক একটি আধুনিক মিসাইল সিস্টেম কেনা হলো, বাহিনী সেটি ব্যবহার করতে শিখল, কিন্তু কয়েক বছর পর সফটওয়্যার আপগ্রেডস লাগলো, গাইডেন্স সিস্টেমে পরিবর্তন দরকার হলো, কোনো গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হলো, যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত পুনরায় সরবরাহ দরকার হলো। তখন যদি সবকিছুই বাইরে থেকে আনতে হয় তবে সেই সক্ষমতা পুরোপুরি নিজের নয়। এখানেই প্রতিরক্ষা শিল্পের আসল গুরুত্ব। নিজেদের তৈরি করতে পারা মানে শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, এটি রাষ্ট্রের স্বাধীনতার গভীর স্তর। এই স্বাধীনতা কাগজে লেখা থাকে না, এটি থাকে কারখানার মেশিনে, গবেষণাগারের পরীক্ষায়, প্রকৌশলীর মাথায়, টেকনিশিয়ানের হাতে। বাংলাদেশের এখন দরকার সেই পথে হাঁটা, তাড়াহুড়ো করে নয়, চোখ বন্ধ করে নয়, আবেগ দিয়ে নয়, বরং বাস্তবতা বুঝে। কারণ আমরা এখনো সেই পর্যায়ে নেই যেখানে একেবারে শূন্য থেকে জটিল মিসাইল সিস্টেম ডিজাইন করে উৎপাদনে নিয়ে যেতে পারবো। আমাদের বড় প্রতিরক্ষা গবেষণা অবকাঠামো সীমিত। উচ্চমানের প্রপালশন প্রযুক্তি, গাইডেন্স সিস্টেম, ম্যাটেরিয়াল সায়েন্স, পরীক্ষামূলক রেঞ্জ, এসব ক্ষেত্রে দীর্ঘ বিনিয়োগ দরকার। কিন্তু এই সীমাবদ্ধতা হতাশার কারণ নয়, বরং এখান থেকেই শুরু করার জায়গা খুঁজতে হয়। যে জাতি নদী ভেঙে আবার ঘর তোলে, সেই জাতি প্রযুক্তিও শিখতে পারে। শুধু দরকার সঠিক শুরু।
তুরস্কের বোরার মতো একটি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল সিস্টেমকে অনেকেই মাঝারি পর্যায়ের বাস্তবসম্মত অপশন হিসেবে দেখেন। এটি কোনো আন্তঃমহাদেশীয় অস্ত্র নয়, কোনো কল্পবিজ্ঞানের সামরিক প্ল্যাটফর্মও নয়। এটি এমন এক ধরনের অস্ত্র যা আঞ্চলিক পর্যায়ে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। বোরার মতো সিস্টেমের পাল্লা সাধারণত 280 থেকে 300 কিলোমিটার পর্যায়ের। এটি সলিড ফুয়েল ভিত্তিক মোবাইল লঞ্চ সিস্টেমে ব্যবহার করা যায়। গাইডেন্সে থাকে জিপিএস ও ইনার্শিয়াল নেভিগেশন ভিত্তিক প্রযুক্তির সমন্বয়। এর কাজ হলো যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো, কমান্ড সেন্টার, লজিস্টিক পয়েন্ট বা অপারেশনাল লক্ষ্যে চাপ সৃষ্টি করা। বাংলাদেশের জন্য এই ধরনের সিস্টেমের সবচেয়ে বড় গুরুত্ব হলো এর শেখার মান। এটি এত বড় নয় যে প্রথম ধাপেই পুরো রাষ্ট্রীয় সক্ষমতার বাইরে চলে যাবে, আবার এত ছোটও নয় যে এতে শিল্পগত শিক্ষা তৈরি হবে না। একে বলা যায় মাঝারি সিঁড়ির প্রথম শক্ত ধাপ। একটি শিশু প্রথম দিনে এই নদী সাঁতরে পার হয় না। প্রথমে পুকুরে নামে, তারপর শেখে শরীর ভাসাতে, তারপর শেখে স্রোত চিনতে, তারপর একদিন নদীও পার হয়। প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রেও একই কথা। প্রথম দিনেই স্বাধীন ডিজাইন সম্ভব নয়। প্রথমে অ্যাসেম্বলি, তারপর রক্ষণাবেক্ষণ, তারপর অংশবিশেষ স্থানীয় উৎপাদন, তারপর নিজস্ব আপগ্রেড, এরপর ধীরে ধীরে নিজেদের নকশা। বোরার মতো একটি সিস্টেম যদি কখনো প্রযুক্তি স্থানান্তর বা যৌথ উৎপাদনের কাঠামোয় আসে, তবে সেটিকে শুধু অস্ত্র হিসেবে দেখলে ভুল হবে। এটিকে দেখতে হবে বিদ্যালয় হিসেবে, একটি কঠিন ব্যয়বহুল সামরিক বিদ্যালয় যেখানে বাংলাদেশের প্রকৌশলী, টেকনিশিয়ান, সামরিক পরিকল্পনাবিদ এবং শিল্প খাত একসঙ্গে শেখার সুযোগ পাবে। প্রতিরক্ষা শিল্পের শুরুতে সবচেয়ে বড় গুণ দরকার বিনয়। আমরা পারি এই আত্মবিশ্বাস দরকার, কিন্তু আমরা সব জানি এই অহংকার বিপজ্জনক। মিসাইল প্রযুক্তির ক্ষেত্রে এই কথাটি আরও সত্য, কারণ এখানে সামান্য ভুলেও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। প্রথম 2 থেকে 3 বছর তাই হবে শেখার সময়। এই সময়ে যদি কোনো বিদেশি অংশীদারের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা হয়, তবে বাংলাদেশের কাজ হবে চোখ কান খোলা রাখা। শুধু যন্ত্র আসবে না, মানুষও শিখবে। শুধু অপারেটর প্রশিক্ষণ নয়, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, প্রোটোকল, লজিস্টিক চেইন, কমান্ড ইন্টিগ্রেশন সবকিছুই বুঝতে হবে। এই ধাপে হয়তো বাংলাদেশ শুধু অ্যাসেম্বলি পর্যায়ে থাকবে, বিদেশি প্রকৌশলীদের পাশে দাঁড়িয়ে কাজ করবে। কিভাবে একটি মোবাইল লঞ্চ প্ল্যাটফর্ম প্রস্তুত হয়, কিভাবে সংরক্ষণ করা হয়, কিভাবে নিরাপত্তা পরীক্ষা করা হয়, কিভাবে অপারেশনাল প্রস্তুতি বজায় থাকে, এসব শিখবে। এটি শুনতে ছোট কাজ মনে হতে পারে, কিন্তু আসলে এই ধাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ভিত্তি দুর্বল হলে ভবিষ্যতের টাওয়ার দাঁড়ায় না। আমরা অনেক সময় কথা বলতে ভালোবাসি, বলি একদিন আমরা নিজেরাই বানাবো, কিন্তু নিজেরা বানানোর আগে জানতে হয় একটি নাট বল্টুর দায়ও কত বড়। প্রতিরক্ষা প্রযুক্তিতে ছোট জিনিস বলে কিছু নেই, ছোট ভুল মানেই বড় ব্যর্থতা। এই সময় বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের জন্য হবে কঠিন পরীক্ষা। তারা হয়তো রাত জেগে কাজ করবে, বিদেশি ম্যানুয়াল পড়বে, প্রযুক্তিগত ভাষার ভেতর দিয়ে হেঁটে যাবে, ব্যর্থ হবে, আবার শিখবে। রাষ্ট্রের বড় শক্তি জন্ম নেয় এভাবেই, টেলিভিশনের ক্যামেরার সামনে নয়, নির্জন ল্যাবের আলোয়। প্রথম ধাপ পেরিয়ে যখন দক্ষতা একটু জমাট বাঁধবে, তখন শুরু হবে আরও কঠিন অধ্যায়, স্থানীয় শিল্পকে যুক্ত করা। এখানে একটি দেশের প্রতিরক্ষা স্বপ্ন বাস্তবের মাটিতে নামতে শুরু করে। এই পর্যায়ে কিছু অংশ স্থানীয়ভাবে তৈরি করার চেষ্টা করা যেতে পারে। লঞ্চ প্ল্যাটফর্মের ভেহিকেল ইন্টিগ্রেশন, নির্দিষ্ট যান্ত্রিক অংশ, সহায়ক সরঞ্জাম, গ্রাউন্ড সাপোর্ট সিস্টেম, রক্ষণাবেক্ষণ উপকরণ, এসব দিয়ে শুরু হতে পারে পথ চলা। এতে শুধু সামরিক বাহিনী শেখে না, দেশের শিল্প খাতও শেখে। কারখানার শ্রমিক তখন শুধু সাধারণ যন্ত্রাংশ তৈরি করেন না, তিনি বুঝতে শুরু করেন তার হাতে বানানো একটি অংশ জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত। প্রকৌশলী বুঝতে শুরু করেন তার নকশার ভুল শুধু পরীক্ষার নম্বর কমাবে না, বাহিনীর সক্ষমতাও প্রভাবিত করবে। বিশ্ববিদ্যালয়ের গবেষক বুঝতে শুরু করেন বইয়ের তত্ত্বের সঙ্গে কারখানার বাস্তবতার দূরত্ব কতটুকু। এই সময়টাতেই দরকার রাষ্ট্রীয় সমন্বয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, শিল্প মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান, সবাইকে একসঙ্গে ভাবতে হবে। শুধু কেনা নয় শেখা, শুধু শেখা নয় ধরে রাখা, শুধু ধরে রাখা নয় উন্নত করা। বাংলাদেশের বড় সুবিধা হলো তার মানুষ। আমাদের তরুণরা দ্রুত শেখে, তারা বিদেশে প্রযুক্তি খাতে কাজ করছে, সফটওয়্যার বানাচ্ছে, মেশিন চালাচ্ছে, গবেষণা করছে। কিন্তু এই মানব সম্পদকে প্রতিরক্ষা শিল্পের সঙ্গে পদ্ধতিগতভাবে যুক্ত করতে হবে। দেশপ্রেম শুধু মিছিলের স্লোগান নয়। দেশপ্রেম মানে কখনো কখনো রাত জেগে সার্কিট বোর্ড পরীক্ষা করা, কখনো একটি অ্যালগোরিদমের ভুল খুঁজে বের করা, কখনো একটি ধাতব অংশের সহনশীলতা মাপা, কখনো 10 বার ব্যর্থ হয়ে 11 বার চেষ্টা করা। এই ধরনের দেশপ্রেমের ছবি সংবাদপত্রে কম আসে, কিন্তু রাষ্ট্রের শক্তি এদের হাতেই তৈরি হয়।
7 থেকে 10 বছরের মধ্যে যদি পরিকল্পনা ঠিক থাকে, বিনিয়োগ অব্যাহত থাকে, প্রযুক্তি স্থানান্তর বাস্তব হয় এবং স্থানীয় দক্ষতা তৈরি হয়, তাহলে বাংলাদেশ আংশিক উৎপাদনের দিকে যেতে পারে। এখানে একটি বিষয় স্পষ্ট করে বোঝা দরকার, আংশিক উৎপাদন মানে পুরোপুরি স্বাধীন ডিজাইন নয়। এর মানে কিছু অংশ নিজেরা তৈরি করা, কিছু সিস্টেম নিজেরা ইন্টিগ্রেট করা, কিছু আপগ্রেড নিজেরা করা, রক্ষণাবেক্ষণের নির্ভরতা কমানো, অপারেশনাল প্রস্তুতিতে স্বাধীনতা বাড়ানো। এটি বাস্তবসম্মত পথ। অনেকে ভাবেন লাইসেন্স উৎপাদন মানেই স্বাধীনতা। আসলে তা নয়। লাইসেন্স উৎপাদন অনেক সময় শুধু স্ক্রু টাইট করার ক্ষমতা দেয়, ডিজাইনের আত্মা দেয় না। তাই চুক্তির ভাষা, প্রযুক্তি স্থানান্তরের গভীরতা, স্থানীয় শিল্পের অংশগ্রহণ, প্রশিক্ষণের মান সবকিছু গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি এই ধাপে পৌঁছাতে পারে তবে সেটি হবে বড় অর্জন। কারণ তখন আমরা শুধু ক্রেতা থাকবো না, আমরা হয়ে উঠব অংশগ্রহণকারী। তখন আমাদের হাতে শুধু অস্ত্র থাকবে না, থাকবে জ্ঞান জমার শুরু। এই জ্ঞান একদিন অন্য খাতে ছড়িয়ে পড়তে পারে। প্রতিরক্ষা প্রযুক্তির সঙ্গে জড়িয়ে থাকে ম্যাটেরিয়াল সায়েন্স, প্রিসিকিউশন, ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক্স, সফটওয়্যার, সেন্সর, যোগাযোগ ব্যবস্থা। এগুলো বেসামরিক শিল্পকেও শক্তিশালী করতে পারে। তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল যেসব দেশ প্রতিরক্ষা শিল্পে এগিয়েছে তারা সবাই একদিন না একদিন ছোট করেই শুরু করেছিল। তাদেরও প্রথমে সব ছিল না, কিন্তু তারা থামেনি, তারা শিখেছে, ব্যর্থ হয়েছে, আবার দাঁড়িয়েছে। বাংলাদেশও পারে, যদি পরিকল্পনা কাগজে আটকে না থাকে। একটি মিসাইল সিস্টেমের সবচেয়ে দৃশ্যমান অংশ হলো তার লঞ্চ। আগুন বের হয়, ধোঁয়া ওঠে, আকাশে উঠে যায়, মানুষ তাকিয়ে থাকে। কিন্তু আসল যুদ্ধ সেই দৃশ্যে নয়, আসল যুদ্ধ তার আগের দীর্ঘ প্রস্তুতিতে। প্রপালশন প্রযুক্তি ছাড়া মিসাইল এগোয় না, গাইডেন্স সিস্টেম ছাড়া নির্ভুলতা আসে না, ম্যাটেরিয়াল সায়েন্স ছাড়া উচ্চ তাপ, গতি, চাপ সহ্য করা যায় না, পরীক্ষামূলক অবকাঠামো ছাড়া নিরাপত্তা নিশ্চিত হয় না, প্রশিক্ষিত প্রকৌশলী ছাড়া সবকিছুই কাগজে থাকে। তাই প্রতিরক্ষা শিল্প গড়ার কথা বললে শুধু একটি অস্ত্রের নাম বললে হবে না, বলতে হবে গবেষণাগারের কথা, বলতে হবে বিশ্ববিদ্যালয়ের কথা, বলতে হবে দীর্ঘমেয়াদী বাজেটের কথা, বলতে হবে ব্যর্থ পরীক্ষা লুকিয়ে না রেখে সেখান থেকে শেখার সংস্কৃতির কথা। বাংলাদেশে এই জায়গাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা অনেক সময় প্রকল্প শুরু করি কিন্তু ধারাবাহিকতা রাখতে পারি না। সরকার বদলায়, অগ্রাধিকার বদলায়, ফাইল বদলায়, মানুষ বদলায়, কিন্তু প্রতিরক্ষা শিল্প এমন খাত যেখানে 10 বছরের পরিকল্পনা মাঝ পথে বদলালে ফল আসে না। এটি ধানের চারা নয় যে 3 মাসই ফসল মিলবে, এটি বট গাছ। শেকড় নামাতে সময় লাগে, কিন্তু একবার দাঁড়িয়ে গেলে ছায়া দেয় প্রজন্মের পর প্রজন্ম। এই জায়গায় রাষ্ট্রকে ধৈর্যশীল হতে হবে, জনগণকেও বুঝতে হবে প্রতিরক্ষা শিল্পের সাফল্য রাতারাতি আসে না। আজ বিনিয়োগ করলে কাল ফল নাও আসতে পারে, কিন্তু 10 বছর পর যে রাষ্ট্র দাঁড়াবে সে হবে অনেক বেশি আত্মবিশ্বাসী। বাংলাদেশের চারপাশের ভূরাজনীতি সহজ নয়। বঙ্গোপসাগর এখন শুধু নীল জলরাশি নয়, এটি বাণিজ্য পথ, জ্বালানি, সামুদ্রিক সম্পদ, সামরিক কৌশল, ইন্দো প্যাসিফিক রাজনীতির অংশ। পূর্ব সীমান্তে অস্থিরতা আছে, আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা আছে, বড় শক্তির প্রভাব খেলা আছে। এই বাস্তবতায় বাংলাদেশের দরকার শান্তিপূর্ণ কিন্তু শক্তিশালী অবস্থান। শক্তিশালী অবস্থান মানে যুদ্ধ চাওয়া নয়, শক্তিশালী অবস্থান মানে কেউ যেন বাংলাদেশকে সহজে চাপ দিতে না পারে, কেউ যেন ভাবতে না পারে এই দেশ শুধু বিবৃতি দেবে, প্রতিরোধ করবে না। কেউ যেন হিসাব করার সময় বোঝে বাংলাদেশ ছোট নয়, দুর্বলও নয়। নিজস্ব প্রতিরক্ষা শিল্পই আত্মবিশ্বাসের মূল। কারণ বিদেশি অস্ত্র কেনা যায়, কিন্তু বিদেশি আত্মবিশ্বাস কেনা যায় না। আত্মবিশ্বাস তৈরি হয় নিজের সক্ষমতা থেকে, নিজের হাতে কিছু বানাতে পারার গর্ব থেকে, নিজের প্রকৌশলীর উপর বিশ্বাস থেকে, নিজের কারখানার শব্দ থেকে। যেদিন বাংলাদেশের কোনো তরুণ প্রকৌশলী বলবে এই অংশটা আমরা বানিয়েছি, সেই দিন জাতীয় পতাকার রং একটু গভীর হবে। যেদিন কোনো সামরিক কর্মকর্তা বলবেন এই সিস্টেমের আপগ্রেড আমাদের দল করেছে, সেদিন রাষ্ট্রের মেরুদণ্ড একটু সোজা হবে। প্রতিরক্ষা শিল্প তাই শুধু সেনাবাহিনীর বিষয় নয়, এটি জাতীয় মর্যাদার বিষয়। বোর্ডার মতো একটি সিস্টেমকে যদি বাংলাদেশ কখনো বিবেচনা করে তাহলে সেটিকে শুধু যুদ্ধাস্ত্র হিসেবে দেখলে ভুল হবে। এটি হতে পারে প্রতিরক্ষা শিল্পে প্রবেশের একটি পাঠশালা। এই পাঠশালায় প্রথম পাঠ হবে শৃঙ্খলা, দ্বিতীয় পাঠ প্রযুক্তি, তৃতীয় পাঠ রক্ষণাবেক্ষণ, চতুর্থ পাঠ স্থানীয় উৎপাদন, পঞ্চম পাঠ স্বাধীনতার সীমা বোঝা, আর শেষ পাঠ হবে নিজেদের ডিজাইন করার দীর্ঘ স্বপ্ন। বাংলাদেশের উচিত হবে এমন কোনো পথ বেছে নেওয়া যেখানে শুধু পণ্য এনে গুদামে রাখা হবে না, বরং প্রতিটি ধাপে জ্ঞান হস্তান্তর নিশ্চিত করা হবে। প্রকৌশলীরা যাবে, শিখবে, ফিরে এসে শেখাবে। বিশ্ববিদ্যালয় যুক্ত হবে, গবেষণা প্রতিষ্ঠান যুক্ত হবে, শিল্প খাত যুক্ত হবে। এটি সহজ নয়। অনেক দেশ প্রযুক্তি দিতে চায় না, অনেক চুক্তিতে সীমাবদ্ধতা থাকে, অনেক সময় সরবরাহকারী দেশ নিজস্ব নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। তাই কূটনীতিও এখানে গুরুত্বপূর্ণ। শুধু সামরিক দর কষাকষি নয়, প্রযুক্তি দর কষাকষি করতে হবে। বাংলাদেশকে বলতে হবে আমরা শুধু ক্রেতা হতে চাই না, অংশীদার হতে চাই। এই বাক্যটাই ভবিষ্যতের দরজা খুলতে পারে।
ধরা যাক 10 বছর কেটে গেছে, ভোরের আলো পড়ছে বাংলাদেশের কোনো এক প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে। বাইরে লাল সবুজ পতাকা উঠছে, ভেতরে মেশিন চলছে। তরুণ প্রকৌশলীরা নীরবে কাজ করছে, কেউ ডেটা দেখছে, কেউ পরীক্ষা করছে, কেউ আবার একটি যন্ত্রাংশ হাতে নিয়ে মাপ মিলাচ্ছে। একজন বৃদ্ধ মানুষ গেটের বাইরে দাঁড়িয়ে। তিনি হয়তো মুক্তিযুদ্ধ দেখেছেন, হয়তো যুদ্ধের সময় কিশোর ছিলেন। তিনি ভেতরের কারখানার দিকে তাকিয়ে থাকেন। তার চোখে জল নেই, কিন্তু চোখ ভেজা। তিনি ভাবেন, এই দেশ একদিন বন্দুক কাঁধে নিয়ে স্বাধীন হয়েছিল। আজ সেই দেশ নিজের প্রযুক্তির দিকে হাঁটছে। ঠিক তখনই কন্ট্রোল রুমের ভেতরে একটি স্ক্রিনে আলো জ্বলে ওঠে, একটি সতর্ক সংকেত। কেউ চিৎকার করে না, কেউ দৌড়ায় না, সবাই নিজের জায়গায় বসে যায়। কারণ প্রস্তুত রাষ্ট্র আতঙ্কিত হয় না, প্রস্তুত রাষ্ট্র জানে কোন সংকেতে কি করতে হয়। বাইরে ভোরের আলো আরও পরিষ্কার হয়। দূরে আজানের ধ্বনি ভেসে আসে। কোনো গ্রামে শিশুরা স্কুলের পোশাক পরছে, কোনো মা ভাত বসিয়েছেন, কোনো কৃষক জমিতে যাচ্ছেন। তারা জানেন না কোথাও একটি স্ক্রিনে লাল বিন্দু জ্বলছে। তার জানার প্রয়োজনও নেই, কারণ রাষ্ট্রের কাজই হলো মানুষের শান্ত সকালকে রক্ষা করা। বাংলাদেশের সামনে এখন সেই দীর্ঘ পথ। রাতারাতি কিছু হবে না। আজ শুরু করলে কাল শিল্প দাঁড়াবে না, কিন্তু সঠিকভাবে শুরু করলে, ধারাবাহিকভাবে এগোলে 10 বছরের মধ্যে এই দেশ নিজের প্রতিরক্ষা শিল্পের ভিত্তি দাঁড় করাতে পারবে। শেষ প্রশ্নটা তাই অস্ত্রের নয়, প্রশ্নটা ইচ্ছার। বাংলাদেশ কি শুধু ক্রেতা হয়ে থাকবে, নাকি একদিন কারখানার ভেতরে দাঁড়িয়ে বলবে, এই শক্তি আমাদের হাতে তৈরি?